আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি ২৭ ব্যাচ আছো তাদের জন্য আমরা নতুন একটা প্লেলিস্ট তৈরি করছি। সেটা হচ্ছে মৌলে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির উপর। তো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টারটি লেকচার 1। আজকে এই লেকচার 1 এর মাধ্যমে হচ্ছে আমরা এই মৌলে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের জার্নিটা শুরু করব। তো তোমরা যারা হচ্ছে একদম বেসিক থেকে ক্লাসটি করতে চাও তারা শুরু থেকে হচ্ছে আমাদের লেকচার বাই লেকচার ক্লাসগুলো অবশ্যই করবে। তো চলো আর কথা না বাড়াই, শুরু করা যাক। আজকে প্রথমেই আমরা হচ্ছে ব্যাখ্যা করব যে মৌলে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটিতে আমরা কি পড়ব। ঠিক আছে, তোমাকে হচ্ছে আমি প্রথমে পুরো চ্যাপ্টারটা কি করতেছি ম্যাপ দিয়ে দিচ্ছি, কিভাবে হচ্ছে তুমি কি করবা, কোথা থেকে কি জিনিস পড়বা। ঠিক আছে, এরপর হচ্ছে দেন আমরা একটা একটা করে কি করব, এরকম লেকচার ওয়াইজ একটা একটা টপিক করে হচ্ছে পড়া শেষ করবো, দেন সিকিউ সলভ করবো। বুঝছো কি না? চলো শুরু করা যাক। দেখো, প্রথমে হচ্ছে আমরা কি পড়বো। দেখো, আমরা হিস্টোরি পড়বো। কিছু হিস্টোরি বলতে কি বুঝি, মানে হচ্ছে একটু ইতিহাস পড়বো। তোমার হচ্ছে বিশেষ করে পর্যায় সারণী নিয়ে ইতিহাস। এই যে পর্যায় সারণীটা আজকে তুমি যেরকম দেখতেছো আধুনিক পর্যায় সারণীটা, কিন্তু এক সময় এটা ছিল না। এরকম 118টা মৌল এত গোছানোভাবে, হ্যাঁ, প্রতিটা হচ্ছে তোমার সারি, এরপর হচ্ছে কলাম, এত সুন্দর করে কিন্তু ছিল না। এগুলো কিভাবে হয়েছে স্টেপ বাই স্টেপ, এটার কী কী শিখবো, কিছু ইতিহাস শিখবো। দেন হচ্ছে আমরা পর্যায় সারণী নিয়ে জানবো, এখন বর্তমান আধুনিক পর্যায় সারণীতে কী কী জিনিস আছে, হ্যাঁ, এগুলো নিয়ে জানবো। দেন হচ্ছে আমরা ব্লক এলিমেন্টস, অর্থাৎ এই পার্টিশনকে হচ্ছে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। এস ব্লক, এরপর হচ্ছে পি ব্লক, এরপর হচ্ছে ডি ব্লক, এরপর হচ্ছে এফ ব্লক। এগুলো হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে, দেন হচ্ছে আমরা পড়বো হচ্ছে অবস্থান্তর মৌল এবং হচ্ছে এদের বৈশিষ্ট্য। ডি ব্লকের ভিতরে হচ্ছে কিছু অবস্থান্তর মৌল আছে, এগুলো পড়বো। এরপর এদের বৈশিষ্ট্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে হচ্ছে তোমরা স্টার দিতে পারো, 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে কিন্তু। ঠিক আছে, ব্লক এলিমেন্টসটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, 1 স্টার। হ্যাঁ, আচ্ছা, ইতিহাস পড়াশোনা এগুলো অবশ্যই লাগে এমসিকিউর জন্য। ঠিক আছে কিনা? আমরা এখানে যে ক্লাসগুলো করাবো সেগুলো তো অবশ্যই এমসিকিউ সিকিউ সব কভার হবে, এবং এমনকি অ্যাডমিশনের অনেক পড়া হচ্ছে তোমার কভার হয়ে যাবে। এমনভাবে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে কন্টেন্ট দেবো। কন্টেন্টের মোটামুটি ইনশাল্লাহ কোনো কি থাকবে না, ত্রুটি থাকবে না। তুমি জাস্ট আমার ক্লাসটি করবা, দেন হচ্ছে বাসায় পড়বা, দেখবা যে তোমার মৌলে পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটিতে আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে কি করব, এখন স্টার্ট করি। ঠিক আছে, দেখো, এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন, এটাও ইম্পর্টেন্ট, অবশ্যই 1 স্টার দিলাম আমি। এরপর সংকরণ আকার চুম্বকত্ব ধর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার টপিক। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবসময় হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য আসে। ঠিক আছে, এরপর পর্যাবৃত্ত ধর্ম, এটাও 3 স্টার, এটাও আসে। পর্যাবৃত্ত ধর্ম তোমরা 9 10-এও পড়ে আসছো, যে আয়নীকরণ, বিভব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ইলেকট্রন শক্তি, তৈজযান্তকতা, এগুলোই হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। তো 9 10 যেগুলো পড়ছো এগুলো তো শর্টকাট পড়ছো, তবে এবার আমরা হচ্ছে ইন ডিটেলস এগুলো পড়বো। ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে আসি পোলারায়ন এবং হচ্ছে ফাজানের নীতি, এটাও 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। বুঝছো কিনা? এই অধ্যায়ের এই যে 3 স্টার ইম্পর্টেন্ট টপিক, এই বলতে গেলে এই 4টাই মেইন। ঠিক আছে, এই 4টা থেকে হচ্ছে হিউজ পরিমাণে কোয়েশ্চেন আসে। ওকে, এই 4টাই। এরপরে হচ্ছে অক্সাইডের অম্লধর্ম, এটাও গুরুত্বপূর্ণ, 2 স্টার ইম্পর্টেন্ট। তারপর বন্ধন, এটাও বলতে গেলে 3 স্টার দিতে পারি। কেন? কারণ এখানে হচ্ছে বন্ধনের ভিতরে একটা হাইড্রোজেন বন্ড আছে। হ্যাঁ, এটা হচ্ছে 3 স্টার, আর অন্যান্য বন্ধনগুলো তেমন ইম্পর্টেন্ট না, তবে হাইড্রোজেন বন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে কিনা? এখান থেকে একটা কোয়েশ্চেন অহরহ আসে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে বন্ড অর্ডার পড়বো, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, 1 স্টার। ঠিক আছে, এরপর অ্যাকসেপ্টটা বলতে আমি বোঝাচ্ছি যে এখানে আরও অনেকগুলো টপিক, এই যে এগুলোর সাথেই আমরা পড়ে ফেলবো। বুঝছো কিনা? অনেকগুলো টপিক হচ্ছে, যেহেতু আমরা এমসিকিউ ক খ এগুলো কভার করব, সেহেতু কি আমরা এগুলোর সাথে আরও অনেকগুলো ছোট ছোট টপিক পড়বো। এগুলো সবগুলো তো আর হচ্ছে বোর্ডে লেখার দরকার নেই, মেইন টপিকগুলো আমি জাস্ট লিখে দিলাম। ঠিক আছে কিনা? মেইন টপিক এখানে 11টা আমি লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, চলো এবার আমরা হচ্ছে আজকে কি পড়বো এটা লিখবো। আজকে আমরা কি পড়তে পারি, হ্যাঁ, এগুলো তো গেলে হচ্ছে আমরা এই যে পুরো অধ্যায়টাতে কি পড়বো। কারণ আজকে কি পড়বো এটা আগে আমি লিখে ফেলি, দেন আজকের পড়াটা আমি কন্টিনিউ করতেছি। ঠিক আছে, আজকে আমরা প্রথমত পড়বো হচ্ছে তোমার এই যে পর্যায় সারণী নিয়ে, পর্যায় সারণীকে নিয়ে, ইতিহাসগুলো নিয়ে হচ্ছে। দেন প্রথমে হচ্ছে কি করবো আমরা পড়বো। তাহলে আগে আজকে কি পড়বো দেখো, আজকে ফার্স্ট অফ অল আমি পড়বো হচ্ছে হিস্টোরি। দেন হচ্ছে আমি পড়াবো হচ্ছে তোমার পর্যায় সারণী নিয়ে। হ্যাঁ, পর্যায় সারণী, পর্যায় সারণীতে কী আছে, কি হাবি যাবি, আজকে একদম পর্যায় সারণী খুঁটিনাটি, হ্যাঁ, যত কিছু আছে সব ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস পড়াবো, আর ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীতে তোমার এই যে অবস্থান নির্ণয় মৌলের। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস পড়বো আমরা, ইলেকট্রন বিন্যাস,
দেন হচ্ছে পড়বো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তুমি কিভাবে হচ্ছে কি করতে পারো, এই যে তোমার পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পারো। তাহলে ইলেকট্রন বিন্যাসের দ্বারা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, ঠিক আছে কিনা, অবস্থান নির্ণয়। ওকে, তাহলে আমরা এটা পড়বো। দেন লাস্ট টপিক হচ্ছে আজকে বলবো আমরা ব্লক এলিমেন্টস। তবে ব্লক এলিমেন্টস জিনিসটা কিন্তু অনেক বড় একটা টপিক, আমরা পুরোটাই কভার করব, কিন্তু আজকে জাস্ট আমরা একটু এই যে তোমার বেসিক ধারণা জানবো। হ্যাঁ, ব্লক এলিমেন্টসের হচ্ছে বেসিক জিনিসপত্র জানবো, এরপর আমরা দেন আস্তে আস্তে এগুলোর ব্যাখ্যা জানবো। এস ব্লক, পি ব্লক, এগুলার কি জানবো বেসিক, তাহলে ব্লক এলিমেন্টস ব্যাখ্যা পরে জানবো, ঠিক আছে। এলিমেন্টস, আচ্ছা তাহলে বুঝছো কিনা, পাইছো তুমি আজকে কি কি পড়বো আমরা? প্রথমত হিস্টোরি, এরপর পর্যায় সারণী, এরপর ইলেকট্রন বিন্যাস দ্বারা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় পড়বো। দেন হচ্ছে কি পড়বো আমরা বেসিক যে ব্লক এলিমেন্টসটা আছে ওইটা কভার করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের পড়ার টপিকগুলো। তাহলে প্রথমেই চলে আসি আমরা হিস্টোরি, ঠিক আছে কিনা। প্রথমে আমরা কি পড়বো? হিস্টোরি পড়বো। হিস্টোরি মানে হচ্ছে কি একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করব, ঠিক আছে কিনা। তো হিস্টোরিতে দেখো, প্রথমত হচ্ছে তোমার আমাদের বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ে কি করছে, তোমার ধাতু কয়েকটা মৌল নিছে, এগুলো হচ্ছে ধাতু এবং অধাতুতে কি করছে, ভাগ করছে। ধাতু এবং অধাতুতে ভাগ করছে। তোমার উনি মৌলগুলো নর্মালি হচ্ছে ধরো বেরিলিয়াম, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার অক্সিজেন, নাইট্রোজেন, এইজি, হ্যাঁ, মার্কারি, এগুলো নিয়ে হচ্ছে নর্মালি কী করছে তিনি, মানে দুইটা ভাগে ভাগ করছে। কয়েকটা মৌলকে ধাতু ভাগ করছে আর কয়েকটা মৌলকে কি অধাতু ভাগ করছে। তাহলে ফার্স্টে আসছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে, এবং তিনি এটা করছে হচ্ছে 1789 সালে। 1789 সালে কে করছে? অ্যান্টনি ল্যাভোইসিয়া। ঠিক আছে। অ্যান্টনি ল্যাভোইসিয়ে কী করছে আমার সাথে লিখে নাও, জাস্ট এটা এমসিকিউর জন্য, সালটা মুখস্থ রাখবা আর হচ্ছে বিজ্ঞানীর নাম, আর হচ্ছে কি কাজটা করছে তিনি হচ্ছে মূলত সকল মৌলকে মানে তৎকালীন যতগুলো মৌল ছিল, হ্যাঁ, ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেন, ঠিক আছে। এই দুই ভাগে কী করছে তিনি ভাগ করেছেন। এরপরে দেন হচ্ছে এবার আসছে আমাদের বিজ্ঞানী ডোবেরাইনার। বিজ্ঞানীকে ডোবেরাইনার, তিনি আসছে হচ্ছে 1829 সালে তিনি একটা তত্ত্ব দিয়েছে, ঠিক আছে। 1829 সালে বিজ্ঞানীকে ডোবেরাইনার। এই পার্টটা পুরোটাই একটু ইতিহাস, পড়তে একটু বোরিং লাগতে পারে, তবে কিন্তু এটা ইম্পর্টেন্ট ফর এমসিকিউ অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন, ঠিক আছে। তো ডোবেরাইনার সে কী দিছে, একটা তত্ত্ব বা সূত্র দিছে। ওই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র। তোমরা 9-10 এটা পড়ছো আশা করি। ডোবেরাইনের কি ত্রয়ী সূত্র, তাহলে উনি কী করছে? ত্রয়ী সূত্র প্রদান করছে। কত সালে প্রদান করছে? 1829 সালে ত্রয়ী সূত্র প্রদান করেন। কে করেন? বিজ্ঞানী ডোবেরাইনার, ঠিক আছে। আর তার ত্রয়ী সূত্রটা কী ছিল খেয়াল আছে কিনা? ত্রয়ী সূত্রটা ছিল এরকম যে পারমাণবিক ভর অনুসারে, হ্যাঁ, যদি তিনটি মৌলকে তুমি কি করো সিরিয়ালি সাজাও, তাহলে তুমি দেখবা যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যে যোগফলের অর্ধেক, ওটা হচ্ছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি। বুঝছো কিনা? মানে হচ্ছে তুমি তিনটা মৌল নিবা সিরিয়ালি, হ্যাঁ। তাহলে যদি নাও তখন কি হবে? তখন প্রথম মৌলের পারমাণবিক ভর আমি সংক্ষেপে লিখছি, পারমাণবিক ভর প্লাস তৃতীয় মৌলের পারমাণবিক ভর কি হবে? ভর বাই 2, মানে হচ্ছে ভরের যোগফলের অর্ধেক হবে কি দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। এখন সমান যে সবসময় হবে এরকম না, সমান হতে পারে আবার কাছাকাছিও হতে পারে। মানে হচ্ছে একদম হয়তো কি কাছাকাছি একটা ভ্যালু আসছে, ধরো হচ্ছে 2 আর হচ্ছে কি 2.01, সেম না, প্রায় কাছাকাছি, একদম 0.1 এর পার্থক্য, 0.01 এর পার্থক্য, ঠিক আছে। কিন্তু 2 আর 2.01 এরকম আর কি। তাহলে কাছাকাছি আসবে হয়তো, তা কাছাকাছি আসলে তুমি ধরে নিবা যে কি এটা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরেরই সমান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। দেন হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউল্যান্ড আসছে। নিউল্যান্ড কত সালে আসছে? 1864 সালে। 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড। তাহলে 1864 সালে কে আসছে? বিজ্ঞানী নিউল্যান্ড। তিনি আসি কি করছে?
83 হচ্ছে তার অষ্টক সূত্র নামে একটা কি দিয়েছে, সূত্র দিয়েছে। কি দিয়েছে তাইলে? অষ্টক সূত্র। বিজ্ঞানী নিউল্যান্ড কী করেন? অষ্টক সূত্র প্রদান করেন, ঠিক আছে? অষ্টক সূত্র দিছে। তো তার অষ্টক সূত্রটা ছিল এটা যে তুমি যদি কি করো, তুমি যদি মৌলসমূহকে যদি পারমাণবিক ভর অনুসারে, হ্যাঁ, ছোট থেকে বড় অনুযায়ী সাজাও, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টক মৌলের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে। ধরো তুমি পারমাণবিক ভর অনুসারে, এই যে আমি ধরলাম হচ্ছে সোডিয়াম, এই যে আমি এটাই নিলাম আর কি। ধরো আমাদের আধুনিক পটাশিয়াম যেটা, হ্যাঁ, এটার আমরা কি নিলাম? পর্যায় 3টা নিলাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, হ্যাঁ, এরপর হচ্ছে ক্লোরিন, আর্গন, এরপরে কি পটাশিয়াম, ঠিক আছে? তাহলে দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম। আমি কয়টা মৌল নিলাম? 1 2 3 4 5 6 7 8 9টা নিলাম, ঠিক আছে কিনা? এখন বিজ্ঞান ডোবেনের কি বলতেছে? ডোবেনের কথা হচ্ছে তুমি যদি যে কোনো এরকম 8টা মৌল সাজাও, ঠিক আছে কিনা, সিরিয়াল বাই 8টা মৌল সাজাও, তখন কি হবে? তখন তুমি যদি এরকম 8টা মৌল সাজাও, তখন প্রথম মৌলটার বৈশিষ্ট্য, হ্যাঁ, এর পরবর্তী 8টা মৌলের পরে যেই মৌলটা থাকবে বা 8 নাম্বার মৌল যেটা, হ্যাঁ, এর পরবর্তী 8 নাম্বার মৌলের ধর্মের সাথে কি হবে? মিল হয়ে যাবে। মানে এই সোডিয়ামের ধর্ম যা হবে, এই পটাশিয়ামের ধর্ম কি হবে? তাই হবে। দেখো 8 নাম্বার মৌল না, 1 2 3 4 5 6 7 8, এটা পটাশিয়াম কি সোডিয়ামের পরে 8 নাম্বার মৌল না, মানে হচ্ছে অষ্টম মৌল, ঠিক আছে? পরবর্তীতে এই যে আমরা পর্যায় অনুযায়ী কি, পর্যায় সংখ্যা অনুযায়ী কী করতে হবে, বা পারমাণবিক সংখ্যা অনুযায়ী তোমার কী করতে হবে? এই যে যেতে হবে সিরিয়ালি, বলছে উনি বলছে সিরিয়ালি যেতে হবে, যাওয়ার পর অষ্টক মৌলটা যেটা পাবা ওইটা আর এটার ধর্ম কি হবে? মিলে যাবে। আসলে কিন্তু মিলে যাচ্ছে, দেখো তো, সোডিয়াম আর পটাশিয়ামের ধর্ম কিন্তু এক। সোডিয়ামও ক্ষার ধাতু, পটাশিয়ামও কি ক্ষার ধাতু। এখন তুমি যদি ম্যাগনেসিয়াম নাও, দেখো তো, ম্যাগনেসিয়ামের পরে যদি অষ্টক মৌল নাও 1 2 3 4 5 6 7, এরপর পটাশিয়ামের পর কি আসে? ক্যালসিয়াম না, দেখো তো। তাহলে এবার দেখো, তার মানে উনি বলতেছে কি, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ধর্ম কি হয়ে যাবে? মিলে যাবে। আসলে তো মিলে যায় না? ম্যাগনেসিয়াম মৃৎক্ষার ধাতু, ক্যালসিয়ামও মৃৎক্ষার ধাতু। এদের দুইটাতে কী পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। দেন হচ্ছে এরা কী করে? পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে দুইজনেই, তাই না? তাইলে কিন্তু মিলে যাচ্ছে জিনিসটা। এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র। কী অষ্টক সূত্র তাহলে? যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি তুমি 8টা মৌলকে পরস্পর সাজাও, তখন কি হবে? প্রথম মৌলটার ধর্মের সাথে এর অষ্টক মৌলের ধর্ম কী হয়ে যাবে? মিলে যাবে। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউল্যান্ডের সূত্র, এবং এটা তিনি দিয়েছিলেন কত সালে? 1864 সালে, ঠিক আছে কিনা? এরপরে আসছে আমাদের বিজ্ঞানী মেন্ডেলিভ, ঠিক আছে কিনা? বিজ্ঞানী মেন্ডেলিভ। আচ্ছা, তো বিজ্ঞানী মেন্ডেলিভ আসে কী করছে? বিজ্ঞানী মেন্ডেলিভ আসে হচ্ছে 1869 সালে। 1869 সালে হচ্ছে মেন্ডেলিভ হচ্ছে আমাদের দিছিল, এই যে তোমার পর্যায় সূত্র দিছিল, হ্যাঁ, পর্যায় সূত্র প্রদান করছিল। তো ওনার পর্যায় সূত্রটা একটু ঝামেলা ছিল, বাকি আমরা আগে পড়ি। পর্যায় সূত্র প্রদান করছে বিজ্ঞানী মেন্ডেলিভ, পর্যায় সূত্র। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে আমরা এটা পড়তেছি না, এটা এই যে অষ্টক সূত্র, এটা শুধুমাত্র, এটা এমসিকিউতে আসে মাঝে মাঝে, এটা শুধুমাত্র লিখে নাও আমার সাথে, এটা শুধু, আচ্ছা শুধু হবে, মাত্র শুধু তো বানানো হয় না, তাহলে এটা শুধু কিসের জন্য প্রযোজ্য? শুধু পর্যায় 2 ও 3 জন্য প্রযোজ্য। লিখে নাও একটু নোট করে, প্রযোজ্য। কেন বলো তো? কারণ তুমি যদি পর্যায় 2 এবং 3 পরে যাও, দেখবে যে এরকম অষ্টক বলে ধর্ম মিলতেছে না, ঠিক আছে কিনা? তখন বললা ভাইয়া তো ভুল বলছে, নাকি বিজ্ঞানী নিউল্যান্ড ভুল বলছে? আসলে কিছুই ভুল না, বিজ্ঞানী নিউল্যান্ডে মূলত 2 এবং 3 জন্যই করছিল, ঠিক আছে কিনা? পরবর্তীতে উনি ভাবছিল আর কি সবগুলোর জন্য হবে, কিন্তু তার হয়নি। আসলে ওনার এটার কী আছে? সীমাবদ্ধতা আছে। এই অষ্টক সূত্রে কী আছে? সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা এই যে এটা হচ্ছে শুধুমাত্র 2 এবং 3 পর্যায়ের জন্য প্রযোজ্য। আমাদের পর্যায় সারণী হচ্ছে 7টা পর্যায় না, তা বাকি পর্যায়গুলোর জন্য এটা কি না? প্রযোজ্য না। তাহলে মনে রাখবে এটা 2 আর 3 জন্য প্রযোজ্য, এটা এমসিকিউতে আসে। আচ্ছা, এবার আসলে মেন্ডেলিভ কী করছে? 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সূত্র প্রদান করছে। পর্যায় সূত্রটা কি? পর্যায় সূত্রটা ছিল যে তুমি যদি মৌলসমূহকে কী করো? মৌলসমূহকে যদি তুমি এই যে ভৌত এবং রাসায়নিক ধর্ম অনুযায়ী সাজাও, ঠিক আছে কিনা? তাইলে কি করবে তারা? পর্যায়ক্রমে হচ্ছে পারমাণবিক ভর অনুসারে কী পাবে? বৃদ্ধি পাবে। তো সূত্রটা আমি যদি একটু সুন্দর করে বলি, তাহলে হচ্ছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী, এটা তোমাদের বইয়ে লেখা আছে। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুযায়ী, পারমাণবিক ভর, খেয়াল করবা, পারমাণবিক ভর বলছি, নট সংখ্যা, পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়। এটাই হচ্ছে তার এই যে মেন্ডেলিভের পর্যায় সূত্র।
মানে হচ্ছে তিনি বলতেছে, আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি তোমার, হ্যাঁ, উপরে এগুলো মুছে দিই, আশা করি তুমি লিখে দিছো। দেখো, উনি বলতেছে যে তুমি যদি কি করো, এই যে মৌলগুলারে হচ্ছে কি করো, মৌলগুলার যে ভৌত এবং রাসায়নিক ধর্ম যেটা আছে এটা হচ্ছে পর্যায়ক্রমে তাদের পারমাণবিক ভর অনুযায়ী কী হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। মানে হচ্ছে তুমি হাইড্রোজেন নিলা, হিলিয়াম নিলা, এরপর হচ্ছে সোডিয়াম, আচ্ছা আমি হাইড্রোজেন হিলিয়াম না দেখাই, তোমরা এটির একটা পর্যায় দেখায়, ঠিক আছে কিনা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এরকম করে কি হচ্ছে যাচ্ছে। তো সোডিয়ামের ভর কত, 23, ঠিক আছে কিনা। তাহলে এরকম করে কী হবে, ম্যাগনেসিয়ামের ভর আরও বাড়বে, অ্যালুমিনিয়ামের ভর বাড়বে, সিলিকন বাড়বে, ফসফরাস কী হবে, এরকম বাড়তে বাড়তে যাবে। ওনার কথা হচ্ছে কি, এরকম কি যেটা পিছনে আছে এর ভর কম হবে, এরকম কী হবে, ম্যাগনেসিয়াম বাড়বে, অ্যালুমিনিয়াম বাড়বে, সিলিকন, ফসফরাস এগুলো কী হবে, বাড়তে বাড়তে যাবে, ঠিক কি না। উনি এটাই বলছে, ঠিক আছে। তো এই যে হ্যাঁ, উনি এটাই বলেছে। তাহলে জিনিসটা কি হলো, মৌলের যে পারমাণবিক ভর আছে এগুলো অনুযায়ী কী হচ্ছে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী আস্তে আস্তে কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে পর্যায় সূত্র ছিল। তবে তার পর্যায় সূত্রে কী আছে, কেউ একটা ব্যতিক্রম আছে, মানে হচ্ছে সীমাবদ্ধতা আছে। তিনি কিন্তু আসলে দিছিল ঠিক আছে পুরো পর্যায় সূত্র, কিন্তু কয়েকটা মৌল এই নিয়মটা হচ্ছে মেইনলি মানে না, ঠিক আছে। তার মধ্যে আমাদের বইতে কয়েকটা ব্যতিক্রম আছে। যেমন হচ্ছে তুমি যদি ব্যতিক্রমগুলো দেখো, মেইনলি প্রথমত পটাশিয়াম আর হচ্ছে আর্গন, এটা তোমরা 9-10 পড়েছো, পটাশিয়াম আর হচ্ছে কি অ্যান্ড আর্গন, পটাশিয়াম অ্যান্ড কি আর্গন। নর্মালি পটাশিয়ামের ভর কত ছিল, পটাশিয়ামের ভর হচ্ছে 39 নাকি, হ্যাঁ 39, আর আর্গনের ভর কত, দাঁড়াও 1 মিনিট, পটাশিয়ামের ভর 39, আর্গনের ভর হচ্ছে সম্ভবত 40, হ্যাঁ এরকম কিছু হবে। তাহলে দেখো হওয়ার কথা ছিল কি তোমার হচ্ছে পটাশিয়াম কি পরে আছে না, দেখো তো আর্গন ছিল এখানে, এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, আর এখানে ছিল হচ্ছে পটাশিয়াম। তাহলে হিসাব অনুযায়ী কী হওয়ার কথা ছিল বলো তো, এই যে আর্গনের ভর হওয়ার কথা ছিল কম, আর পটাশিয়ামের ভর হওয়ার কথা ছিল কি বেশি, তাই না। তাহলে হওয়ার কথা ছিল এটা, মানে পর্যায় সূত্র অনুযায়ী, তাই না। এই যে মানে এই যে সিরিয়ালি কী হবে, বৃদ্ধি পাবে, এই যে দিক দিয়ে আসতেছে বৃদ্ধি পাবে, এরপরে বৃদ্ধি পাবে, এভাবে যাবে নাকি। তাহলে এই জিনিসটা কিন্তু হয় না, কিসের ক্ষেত্রে হয় না, আর্গন এবং পটাশিয়ামের ক্ষেত্রে হয় না। কেন হয় না, এই যে পটাশিয়ামের হচ্ছে তোমার পারমাণবিক ভর কী হয়, নর্মালি কম হয়, আর্গনের হয় বেশি, বুঝছো কি না। হওয়ার কথা ছিল পটাশিয়ামের বেশি, কিন্তু আর্গনের কম হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি হয়, এটা হয়ে যায় কম হয় না, এটা হয় বেশি, আর এটা কি হয় কম হয়। ফলে ঝামেলা তো এই জায়গায় লেগে যায়, বুঝছো কি না। ফলে এটা হচ্ছে কি ব্যতিক্রম দেখা যায়, এটা তোমরা 9-10 পড়ছো, বুঝছো কি না। আমি আর এগুলোর ভট্ট দিয়ে ব্যাখ্যা করতেছি না, 9-10 পড়ছো, 9-10 জিনিস। এখন আমি তোমার কিছু ব্যতিক্রম লিখে দিব, হ্যাঁ। তোমার হচ্ছে পড়াশোনাতে এরকম আরও কয়েকটা ব্যতিক্রম আছে, এগুলো নর্মালি এমসিকিউতে আসে, যে এই যে তোমার কোন মৌলগুলো হচ্ছে কি করে না, তোমার এই যে মেন্ডেলিফের পর্যায় সূত্র মানে না, ঠিক আছে কিনা, কোন মৌলগুলা মানে না, এগুলো আর কি, এগুলো প্রায় সময় আসে। তো এগুলো আমি যদি তোমার লিখে দিই, সেটা হচ্ছে তোমার থোরিয়ামের হচ্ছে TH এবং PA, TH অ্যান্ড PA, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এরপরে তোমরা যদি আমি লিখি দিই SG এবং BH, HG অ্যান্ড BH, ঠিক আছে, এটা ব্যতিক্রম। এরপর হচ্ছে তোমার এই যে PU এবং AM, PU অ্যান্ড AM, এগুলো কি হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। এরপরে যদি আমি আরও ব্যতিক্রম লিখে দিই LR এবং RF, LR অ্যান্ড RF, এগুলো কি আছে, সবগুলো কিন্তু এক একটা নাম আছে, ঠিক আছে কিনা, RF। এরপরে ব্যতিক্রমে আরও আছে কয়েকটা, এরপর CM অ্যান্ড BH, CM অ্যান্ড BH, এগুলো হচ্ছে কি তোমার এই যে পর্যায় এই যে আমি উপরে লিখে দিই যে পর্যায় সূত্রের ব্যতিক্রম, পর্যায় সূত্রের, হ্যাঁ সূত্রের ব্যতিক্রমগুলা, এগুলোতে নর্মালি কি হয়, ব্যতিক্রম দেখা যায়। পর্যায় সূত্রে হচ্ছে এগুলো মানে না, কিন্তু অনেকগুলো মূল আবার মানে। এই কয়েকটা তোমার মাথায় রাখলে হবে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, ওকে। এরপরে এবার আমরা আসবো হচ্ছে এই পর্যায় সূত্রটা সংশোধন করে আমাদের বিজ্ঞানী মোসলে, হ্যাঁ বিজ্ঞানী কী করছে, মোসলে একটা দিছিল, মোসলে নাকি, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ বিজ্ঞানী মোসলে হচ্ছে কি করছিল তোমার এই যে তার নতুন একটা সূত্র দিছে, যেটাকে বলা হচ্ছে কি তোমার এই যে আধুনিক পর্যায়সারণীর মেইন সূত্র যেটা, ঠিক আছে। তো উনি কি বলছিল, উনি বলছিল যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নট পারমাণবিক সংখ্যা, অনলি
সরি নট পারমাণবিক ভর, হ্যাঁ, অনলি পারমাণবিক সংখ্যা অনুযায়ী কি হয়, পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। ওনার কথা ছিল কি, দেখো বিজ্ঞানী মোসলে কত সালে দিছে, বিজ্ঞানী মোসলে হচ্ছে তোমার এই যে 1913 সালে এটা আসে। অন্যান্য সালগুলো থেকে এই মোসলে সালটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। 1913 সালে বিজ্ঞানী মোসলে কী দিছে, নতুন একটা সূত্র দিছে, এই যে পর্যায় সারণী নিয়ে উনি হচ্ছে মূলত মেন্ডেলিফের সূত্রটাকে ভুল প্রমাণিত করছে, ঠিক আছে কিনা, এবং ওনার এটা হচ্ছে এই যে সংশোধন করছে। উনি কি বলছে যে মৌলসমূহের, এই জিনিসটা লিখে নাও আমার সাথে, আগের সূত্রগুলো আমি সুন্দর করে না লিখলেও এটা লাগবে, ঠিক আছে কিনা, মৌলসমূহের ভৌত এবং, এটা আসে বেশিরভাগ, ভৌত এবং হচ্ছে রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী কি হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে কিনা, পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমাদের বিজ্ঞানী কি বলছিল, খেয়াল আছে কিনা তোমার, মেন্ডেলিফ কি বলছিল বলতো, মেন্ডেলিফ বলছিল এই যে পারমাণবিক সংখ্যা, এটার জায়গায় উনি বলছিল পারমাণবিক ভর। এখন আমরা কি করতেছি, আমরা বলতেছি হচ্ছে পারমাণবিক সংখ্যা হবে, মানে আমরা বলতেছি না, বিজ্ঞানী মোসলে বলছে, ঠিক আছে কিনা। তাইলে যদি পারমাণবিক সংখ্যা হয় তাহলে জিনিসটা কী হবে বলো তো, ধরো আমি আগের ইয়েটা নিলাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, হ্যাঁ, পটাশিয়াম, ক্যালসিয়াম, কয়েকটা নিলাম। এবার দেখো তুমি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাও মৌলগুলারে। দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, ম্যাগনেসিয়াম কত, 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, এরপরে কি ক্যালসিয়াম 20। দেখো তো তোমার পটাশিয়ামটা মিলে দেখো সবগুলো কি সিরিয়াল অনুযায়ী আসতেছে, হ্যাঁ আসতেছে। তার মানে হচ্ছে এই যে বিজ্ঞানী মোসলে যেই সূত্রটা দিছে, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা যে সূত্রটা দিছে এটা আসলে কারেক্ট, ঠিক আছে। মানে হচ্ছে ওনার কথা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী কী পাবে, বৃদ্ধি পাবে। তারা দেখো পর্যায়ক্রমে কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না, কোনো ব্যতিক্রম আছে। আমরা হচ্ছে ইয়াতে যেরকম ব্যতিক্রম দেখছিলাম, মেন্ডেলিফের পর্যায় সূত্রে যেরকম ব্যতিক্রম দেখছিলাম, এখানে ব্যতিক্রম আছে নাই। তাইলে তার মানে হচ্ছে এই সূত্রটা কারেক্ট আছে, ঠিক আছে, এই সূত্রটা কী আছে, কারেক্ট আছে। তাইলে এটুকু জানলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, না আমাদের ইতিহাস মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। এবার আসি আমরা পর্যায় সারণীতে, হ্যাঁ, এবার আসি আমরা কি পর্যায় সারণীতে। তো পর্যায় সারণীটা আমি তোমার হচ্ছে একদম লিখে হচ্ছে দেখাই ব্যাখ্যা করবো। এই দেখো আমার সাথে একটা পর্যায় সারণী আছে, ঠিক আছে, বোর্ডে তো পুরোটা আঁকা সম্ভব না, এই জন্য আমি কি আনছি, তোমার জন্য একটা পর্যায় সারণী নিয়ে এসেছি, ঠিক আছে। তো এটাতে কি করব, আমি পুরোটা তোমার আগে বোর্ডে দেখাবো, দেন হচ্ছে আমি প্র্যাকটিক্যালি এখানে দেখাবো। আর যদি তোমার কাছে হাতের কাছে কি থাকে, একটা পর্যায় সারণী থাকে, তাহলে তুমি ওইটা নিয়ে বসো, তাহলে আরও কী হবে, ক্লিয়ার হবা, ঠিক আছে। এখানে ফুল সবগুলো ইংলিশে বাংলাতে দুইটাই লেখা আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাইলে আমরা এখন পড়বো কি পর্যায় সারণী। আজকের ক্লাসে আমাদের সেকেন্ড টপিক হিস্টোরি, তাহলে কভার হয়ে গেছে, হ্যাঁ, হিস্টোরিটা মুছে দিই। পর্যায় সারণী, আসলে পর্যায় সারণী যদি পড়তে যাই অনেক পড়া, বুঝছো নি, এই পর্যায় সারণীতে অনেক পড়া, হিউজ পড়া। আমরা যেগুলো একদম না বললেই নয় ওইগুলা মাথায় রাখবো, যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। দেখো তাইলে আমরা পর্যায় সারণী, হ্যাঁ, আচ্ছা। তো পর্যায় সারণীতে প্রথমে হচ্ছে তোমার কে আবিষ্কার করছে, এই যে পর্যায় সারণী, হ্যাঁ, এই যে তুমি এই যে এখন বর্তমান যে পর্যায় সারণী দেখতেছ, এটা তো এমনি আর হয়নি, তাই না, একদম আবিষ্কার করছে। তো আবিষ্কার করছে হচ্ছে আমাদের বিজ্ঞানী মেন্ডেলিফ, ঠিক আছে। ওনার পুরো নাম হচ্ছে দিমিত্রি মেন্ডেলিফ 1863 সালে। 1863 সালে কী করছে তাইলে, এই পর্যায় সারণীটা আবিষ্কার করছে। 1863 সালে কে আবিষ্কার করছে, বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ কী করছে তোমার, আমাদের পর্যায় সারণী আবিষ্কার করছে, আবিষ্কারক, ঠিক আছে, আবিষ্কারক, তিনি আবিষ্কার করছে মূলত, ঠিক আছে। আচ্ছা তাইলে এইটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর আবিষ্কারক। এরপরে হচ্ছে ওনার যে পর্যায় সারণীটা ছিল সেখানে হচ্ছে 63টা মৌল ছিল, বুঝছো কিনা। তখন তো আর পর্যায় সারণীতে এরকম তুমি যে এরকম হচ্ছে 118টা মৌল দেখতেছো, তখন 118টা মৌল ছিল না। তখন হচ্ছে ওনার পর্যায় সারণীতে 63টা মৌল ছিল, যেখানে পর্যায় ছিল 12টা আর গ্রুপ ছিল 8টা, ঠিক আছে।
তাইলে ওনার মৌল ছিল কয়টা পর্যায় সারণীতে? ওনার পর্যায় সারণীর মৌল ছিল হচ্ছে 63টা, পর্যায় ছিল কয়টা? 12টা সম্ভবত, নাকি কি বলছি আমি? 12টা তো, হ্যাঁ 12টা, আর গ্রুপ ছিল 8টা। 12টা আর গ্রুপ ছিল 8টা, ঠিক আছে কিনা? এখন কি আছে? গ্রুপ আছে তোমার কয়টা? গ্রুপ আছে এখন বর্তমানে 18টা, ঠিক আছে। আর পর্যায় আছে 60টা। তখন কিন্তু পর্যায় ছিল বেশি, গ্রুপ ছিল কম, দেখছো কিনা? আর মৌলও ছিল খুবই কম, 63টা, এখন 118টা। তো দেখিও এটা একটু ইম্পর্টেন্ট যে আমাদের মেন্ডেলিভ যখন মেইন হচ্ছে প্রথম পর্যায় সারণী আবিষ্কার করছে, তখন তার পর্যায় সারণীতে ছিল মৌল 63টা, পর্যায় ছিল 12টা, গ্রুপ ছিল 8টা। এবার আসি আমরা, এবং এখন আমাদের যেই এই যে পর্যায় সারণীতে দেখতেছো, হ্যাঁ, এই পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি বলো তো? এই পর্যায় সারণীর মূল ভিত্তিটা হচ্ছে আমাদের পর্যায় সূত্র, ঠিক আছে কিনা? পর্যায় সূত্র বা পারমাণবিক ভর, বুঝছো? তাহলে মূল ভিত্তি কোনটা? পর্যায় সূত্র বা পারমাণবিক ভর। পর্যায় সূত্র কোনটা? আগেরটা না কিন্তু, মানে সংশোধিত। আমি যদি আরও কারেক্টলি বলি তাহলে হবে সংশোধিত পর্যায় সূত্র, বা হচ্ছে কি তোমার পারমাণবিক ভর। কারণ কি, বিজ্ঞানী মুসলিতে হচ্ছে পারমাণবিক ভর দ্বারা কি করছে, তোমার জিনিসটা হচ্ছে কারেকশন করছে, তাই না? তাহলে কি হবে? অবশ্যই পারমাণবিক ভর হবে মেইন, এখন মূল ভিত্তি। তাহলে পর্যায় সারণীর মূল ভিত্তি কী কী বলতে পারি আমরা, বলো তো? মূল ভিত্তি, এটার মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর, আরেকটা জিনিস আছে, বলো তো কি? পারমাণবিক ভর, যেটা তোমরা হচ্ছে বাচ্চাকাল থেকে পড়ে আসতেছ, ক্লাস 9-10 থেকে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা আজকেও ইলেকট্রন বিন্যাস দেখব, ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এই ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক ভর, এই দুইটারে হচ্ছে মেনলি বলা হয় পর্যায় সারণীর মূল ভিত্তি। এই দুইটা ছাড়া আসলে কিন্তু পর্যায় সারণী হয় না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো গেল। এবার আমরা যদি পর্যায় সারণী এবার ব্যাখ্যা করি আধুনিকটা নিয়ে, হ্যাঁ। দেখো, আমার কাছে হচ্ছে আধুনিক পর্যায় সারণী আছে। এখানে তুমি যদি দেখো, দেখবা যে আমাদের গ্রুপ আছে হচ্ছে 18টা। গ্রুপ কয়টা আছে? গ্রুপ 18টা আছে। 18টা কি আছে? গ্রুপ আছে। এরপরে হচ্ছে তোমার এই পর্যায় আছে কয়টা? 7টা। তাইলে 18টা গ্রুপের ভিতরে তাহলে আমরা লিখে ফেলি আধুনিক পর্যায় সারণীতে কী কী আছে, ঠিক আছে। আধুনিক পর্যায় সারণী, এটাতে তোমার গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে 18টা। আর পর্যায় কয়টা? পর্যায় হচ্ছে 7টা, হ্যাঁ। এরপর মৌল কয়টা বলো তো? মৌল কয়টা? মৌল হচ্ছে 118টা, ঠিক আছে। মৌল 118টা। এখন এই যে মৌলগুলো 118টা আছে, এগুলোর ভিতর তোমার ধাতু, অধাতু এবং অপধাতু জানতে হবে। এই মৌল 118টারে মেইনলি ধাতু, অধাতু এবং অপধাতু, এই তিনটা কি হয়? সেক্টরে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে আমরা দেখব যে এই 118টা মৌল কীভাবে 3 ভাগে ভাগ করা যায়। দেখো তো, এখানে আমি লিখি, একটা হচ্ছে ধাতু, অধাতু, আর একটা হচ্ছে অপধাতু। এটা হচ্ছে ধাতু। ধাতু কয়টা থাকে? ধাতু থাকে হচ্ছে 94টা। কয়টা থাকে? 94টা ধাতু থাকে। এরপরে অধাতু, অধাতু কয়টা থাকে? অধাতু থাকে হচ্ছে তোমার এই যে 18টা। কয়টা থাকে? 18টা অধাতু থাকে। আর হচ্ছে অপধাতু থাকে 6টা। অপধাতু কয়টা থাকে? অপধাতু, ঠিক আছে। এগুলো জাস্ট মুখস্থ জিনিস। অপধাতু কি? 6টা থাকে। এখন মেইনলি পরীক্ষায় অধাতু আর অপধাতুগুলা তোমার পরীক্ষা আসে। ধাতু তো অনেকগুলো, 94টা। দেখো, তুমি অধাতু আর অপধাতুগুলো যদি চিনো, মানে কমগুলো যদি তুমি চিনে ফেলো, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো তো ধাতু হবে, তাই না? পর্যায় সারণীতে মোট আছে 118টা, এগুলো যোগ করে দেখবা 118 আসবে। তাইলে তুমি যদি কি অধাতু আর অপধাতু, মানে হচ্ছে ছোট যেগুলো আছে, অপধাতু তো মনে রাখা সহজ, 6টা আছে। অধাতু একটু বড়, 18টা মুখস্থ রাখতে হবে। তাহলে এগুলো যদি মুখস্থ রাখতে পারো, তাহলে ধাতুগুলো তুমি চিনতে পারবে না, বলো তো? এগুলা বাদেই তো কি ধাতু। তুমি একটা মৌল হঠাৎ করে তোমার দেখা হয়ে গেল, ঠিক আছে। ধরো তোমার ক্লোরিন দেখলা তুমি, ক্লোরিন দেখার ফলে তুমি তো জানো ক্লোরিন একটা অধাতু, তাই না? তাহলে কি হবে? তাহলে অন্য ক্লোরিনটার কি হবে না? ধাতু হবে না। এরকম তুমি কি সহজেই বুঝে ফেলতে পারবা, বুঝছো কি না? আচ্ছা, এবার আসি আমরা অধাতুর ভিতরে আবার 3টা সেক্টর আছে। অধাতুর ভিতরে কি আছে? 3টা সেক্টর আছে। একগুলো হচ্ছে কঠিন, আরেকটা হচ্ছে তরল, হ্যাঁ, তরল, আর হচ্ছে কি বায়বীয় বা গ্যাসীয়, ঠিক আছে। বায়বীয় বা গ্যাসীয়, ঠিক আছে। তাহলে 3 সেক্টরের আবার আছে। তাহলে গ্যাসীয় হচ্ছে 11টি, কঠিন হচ্ছে 6টি, আর তরল হচ্ছে 1টি। গ্যাসীয় 11টি, কঠিন হচ্ছে কয়টি? তরল হচ্ছে 1টি, আর কঠিন কয়টি বলো তো? 11 আর 12 আর গ্যাস হচ্ছে 18। তাহলে কয়টা আছে তোমার? 6টি, ঠিক আছে। 12, 6, 18, বুঝছো কি না? এখন তরলের ভিতরে যেটা, এটা একটু মাথায় রাখবা যে তরল হচ্ছে ব্রোমিন।
ব্রোমিন, ঠিক আছে। তরল অধাতু কোনটা? ব্রোমিন। ব্রোমিন হচ্ছে আমাদের তরল অধাতু। আর কঠিন 6টা, বায়বীয় 11টা। ওইটা কোনগুলো এগুলো তোমার জানা লাগবে না, জাস্ট সংখ্যাটা মনে রাখবা। এরপর অপধাতু। অপধাতু কোনগুলো? অপধাতুগুলো একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে জার্মেনিয়াম, জিই, এরপর হচ্ছে সিলিকন, এএস, স্টাইন, এরপর হচ্ছে এসবি, এরপর হচ্ছে তোমার জেনন, এরপর হচ্ছে বোরন, ঠিক আছে। এই 6টা হচ্ছে আমাদের মেইনলি অপধাতু। এটা মনে রাখার অনেকগুলো টিক্স আছে যে জি শিগগির আসেন সাহেব টুলে বসেন, এরকম কিছু একটা আছে। জি শিগগিরই আসেন সাবধানে টুলে বসেন, ঠিক আছে। এরকম ছন্দবন্ধ আছে, এগুলো তুমি যদি চাও তাহলে ছন্দ দিয়ে মুখস্থ রাখতে পারো। আর যদি যারা অনেকে ছন্দ পছন্দ করে না, বুঝছো কিনা, তো যারা ছন্দ পছন্দ করে না তারা এমনি মনে রাখতে পারো, আর যারা ছন্দ পছন্দ করো তারা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, তোমার যেমন সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মৌলগুলোর ভাগাভাগি নিয়ে পড়ে ফেললাম। গ্রুপ কয়টা? 18টা, পর্যায় হচ্ছে 7টা। এবার আসো আমরা আরেকটু ডিটেলসে যাই। হ্যাঁ, আরেকটু ডিটেলসে যাই। দেখো আমাদের গ্রুপ 1, গ্রুপ কি 1, এই গ্রুপ 1-এ কয়টা মৌল আছে বলো তো? গ্রুপ 1-এ দেখো তো, তুমি যদি আমি যদি পটেশন দিয়ে দেখাই, হ্যাঁ এই দেখো আমার সামনে পটেশনে আছে। গ্রুপ 1-এ কয়টা মৌল? 1 2 3 4 5 6 7, কয়টা? 7টা মৌল। তাহলে এটা মাথায় রাখবা যে গ্রুপ 1-এ কয়টা মৌল? 7টা মৌল আছে, ঠিক আছে। এরপরে গ্রুপ 2-তে কয়টা মৌল? দেখো তো 1 2 3 4 5 6, 6টা মৌল। এরপরে 3 1 2 3 4, 4টা আছে? না, 4টা না। একটু যদি খেয়াল করো গ্রুপ 3-এ, এই যে 3-এ স্ক্যান্ডিয়াম আছে, ইট্রিয়াম আছে, ঠিক আছে, কিন্তু এখানে ল্যান্থেনাইট সিরিজ এবং হচ্ছে কি অ্যাক্টিনাইট সিরিজ আছে। ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট মূলত কি এখানে সবগুলো মূল না, এই ল্যান্থেনাইট এগুলো, অ্যাক্টিনাইট এগুলো। তাহলে বলো, এবার বলো তুমি গ্রুপ 3-তে কয়টা মূল আছে? 1 2, এরপরে এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে 15টা, এখানে 15টা, মানে কয়টা? 30টা। 30 আর 2 কত? 32টা। তার মানে হচ্ছে গ্রুপ 3-তে কয়টা মৌল বলো তো? গ্রুপ 3-তে কয়টা বলছি? 30 32টা, ঠিক আছে, 32টা মৌল। তার মানে এবার দেখো তুমি অন্যান্য গ্রুপগুলো দেখো তো, একটু যদি খেয়াল করো, এটা গ্রুপ 4, এই যে 4-এ 1টা 2টা 4টাই মৌল, এগুলো সবগুলো 4টা। 13-তে কয়টা? 3 6, 6টা, এগুলো তো 6টা করে। এরপর 18-তে কয়টা? 3 6 7টা আছে। তাহলে দেখো সবচেয়ে বেশি মৌল কোন গ্রুপে পাচ্ছ বলো তো? গ্রুপ 13-তে। তার মানে কি বুঝছো? পর্দা সারণীতে সবচেয়ে বড় গ্রুপ কোনটা? গ্রুপ 13। তাইলে এটা লিখে রাখো, নোট ডাউন করে, যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে কোনটা বলো তো? গ্রুপ আমাদের 13, সরি গ্রুপ 3, ঠিক আছে। গ্রুপ 3 হচ্ছে সবচেয়ে বড় কি গ্রুপ, ঠিক আছে, পর্দা সারণীতে সবচেয়ে বড় গ্রুপ। এরপরে যদি তুমি আবার দেখো যে পর্যায়, দেখো পর্যায় কোনটা বড়? দেখো তো 6 এবং 7 দুইটার ভিতরে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ আছে, মানে এই 15টা আছে। আমি 6ও বড় এবং 7ও কি বড়। তাহলে মনে রাখবা যে এই যে আমাদের মূল পর্যায় সারণীর ভিতরে হচ্ছে তোমার কি 6 এবং 7, যেটা পর্যায় সারণীতে কি 6 এবং 7 হচ্ছে সবচেয়ে বড় পর্যায়। তাহলে পর্যায়ের ভিতরে হচ্ছে পর্যায় 6 আর হচ্ছে কি 7, এই দুইটা বড়, সবচেয়ে কি বড় পর্যায়। এটা মাথায় রাখলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি বেসিক এগুলা পড়াই ফেলছি, এবার আমি একটু অন্যদিকে যাব। দেখো আচ্ছা, পর্যায় সারণীতে এবার তুমি আরেকটু যদি ডিটেলসে যাও, এই যে কিছু ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে তোমার হাইড্রোজেনের বিষয়টা। কি হাইড্রোজেনের বিষয়টা? তুমি যদি হাইড্রোজেন দেখো এই হাইড্রোজেনটা মূলত হচ্ছে একটা অধাতু, ঠিক আছে। অ্যান্ড হাইড্রোজেন কি থাকার কথা কোথায়? এই দিকে মূলত অধাতুগুলো, এই যে 17 গ্রুপে আছে, 18তে এগুলো নিষ্ক্রিয়, ঠিক আছে কিনা। এগুলোতে এই যে এগুলোর সাথে থাকার কথা নর্মালি, কিন্তু তার পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তাকে সাজানোর ফলে হচ্ছে এখানে আসছে, বুঝছো কিনা। এই হাইড্রোজেনটা মূলত এখানকার না, গ্রুপ 1-এ থাকার কথা ছিল না তার, কিন্তু তার কি ওই যে ইলেকট্রন বিন্যাস মিলার কারণে তারকে এখানে রাখা হয়েছে। তাহলে এই জন্য হাইড্রোজেন যেটা, এই হাইড্রোজেন, ঠিক আছে, এই যে হাইড্রোজেন আমি বড় করে লিখলাম, এটার বলা হয় দুষ্টু মৌল। কি বলা হয়? দুষ্টু মৌল। কেন দুষ্টু মৌল? কারণ হচ্ছে সে ওই যে তার বসার কথা ছিল এক জায়গায়, কিন্তু সে বসছে কি আরেক জায়গায়, এর জন্য একটু দুষ্টুমি করছে সে, এর জন্য তার নাম হচ্ছে কি দুষ্টু মৌল, ঠিক আছে কিনা, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে যদি আমি আরেকটু আসি, হ্যাঁ আরেকটু আসি, দেখো পটাশিয়ামতে এই যে গ্রুপ 1 হচ্ছে এগুলা, গ্রুপ 2 এগুলা, গ্রুপ 1-এর মৌলগুলারে কি বলে, গ্রুপ 2-এর মৌলগুলা কি বলে, হ্যাঁ এগুলো আমরা একটু জানবো, ঠিক আছে। তো দেখো গ্রুপ 1-এর যে মৌলগুলা,
গ্রুপ ওয়ান এই মৌলগুলোরে বলা হচ্ছে ক্ষার ধাতু। কি বলে? ক্ষার ধাতু। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এরপর গ্রুপ টু কেন ক্ষার ধাতু বলে একটু তোমার যদি আমি ব্যাখ্যা করে দিই। দেখো গ্রুপ ওয়ানে কি আছে? হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম এগুলো আছে, ঠিক আছে কিনা? এই যে হাইড্রোজেন, এরপর হচ্ছে হালিনাকে, তার মানে হচ্ছে লিথিয়াম আছে, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, এরকম করে নিচের দিকে আছে। এগুলা ক্ষার ধাতু কেন? কারণ হচ্ছে এগুলো যদি তুমি পানির সাথে বিক্রিয়া দাও, হ্যাঁ, তাহলে কি হবে? ক্ষার উৎপন্ন হবে। তবে এক্ষেত্রে তুমি মনে রাখবা যে হাইড্রোজেন, লিথিয়াম এগুলোর সাথে দেওয়ার দরকার নেই, জাস্ট আমি সোডিয়ামের সাথে দিচ্ছি, ঠিক আছে কিনা? দেখো পানি দিলে কি হবে? এটার সাথেও দিতে পারো, হাইড্রোজেনের সাথে না দেওয়াই উত্তম, কারণ হচ্ছে হাইড্রোজেন তো পারমাণবিক সংখ্যা 1 ওজন্য, ঠিক আছে, দিতে পারো, সমস্যা নেই। ওকে, দিলে ক্ষার উৎপন্ন হবে না, কারণ হাইড্রোজেন তো ব্যতিক্রম। এগুলোর সাথে দাও, এগুলো হচ্ছে ধাতু নর্মালি, ঠিক আছে। হাইড্রোজেন বাদে, হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতু না, কারণ হাইড্রোজেন অধাতু। হাইড্রোজেন বাদে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর সাথে পানি যদি দাও, তাহলে তুমি কি হবে? তোমার এই যে ক্ষার তৈরি হবে, লিথিয়াম হাইড্রোক্সাইড, এরপর হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এরপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে কিনা? এই যে কি হচ্ছে? আমাদের ক্ষার তৈরি হচ্ছে, এই জন্য কি বলে? এদেরকে ক্ষার ধাতু বলে। এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি গ্রুপ টুতে আসি, গ্রুপ টুর মৌলগুলোরে বলা হচ্ছে মৃৎক্ষার ধাতু। গ্রুপ টু এগুলার কি বলে? মৃৎক্ষার ধাতু বলে। কেন? কারণ এটা প্রথম হচ্ছে মাটিতে পাওয়া যায়। এটা কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়। এরপর হচ্ছে এরাও কি করে? যেহেতু এদের নামে শেষে কি আছে? মৃৎক্ষার, ক্ষার আছে না? বলো তো। তার মানে ক্ষারের বৈশিষ্ট্য কি বলো তো? ক্ষার ধাতুর বৈশিষ্ট্য কি বলো? মৃৎক্ষার, মৃৎ মানে মাটিতে পাওয়া যায়, ক্ষার মানে হচ্ছে এরাও কি করে? ওই যে সেম কাজ করে। আমরা যদি কয়েকটা নিই, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, এই দুটো নিলাম, তাহলে কী হবে? এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে এবং পানির সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। আচ্ছা, এবার তুমি আমার একটু ছোট্ট অ্যান্সার দাও, এটা 9 10-এ পড়ার কথা, হ্যাঁ। এই অ্যান্সারটা দাও যে সোডিয়াম হাইড্রোক্সাইড এরকম, তাই না? কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা এরকম কেন হয়েছে বলো তো? এরকম কেন হয়েছে? মানে এখানে কিচ্ছু নাই, কিন্তু এখানে আমি 2টা কেন লিখলাম? জানো এটা? অনেকেই জানো, আবার অনেকে জানো না, এই জন্য হচ্ছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে কিনা? এখানে সবার জন্য যেহেতু ক্লাসগুলো, তাই একদম ছোট ছোট বেসিকগুলো আমরা বলে দিব, ঠিক আছে? তো দেখো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে কিছু না দেওয়ার কারণ হচ্ছে সোডিয়ামের যোজনী হচ্ছে 1। মূলত একটা মৌলের যোজনী যখন তারা যৌগ গঠন করে, তখন একটা মৌলের যোজনী আরেকটা মৌলের পাশে দিয়ে বসে, ঠিক আছে, বা যৌগমূলকের পাশে দিয়ে বসে। সোডিয়ামের যোজনীতে হচ্ছে OH এর পাশে দিয়ে বসে, OH এর যোজনী সোডিয়ামের পাশে বসছে। তো OH এর যোজনী অলওয়েজ 1, ঠিক আছে কিনা? -1। তো 1 এই পাশে বসছে, তাই ঝামেলা হয়নি, 1 বসছে। আর সোডিয়ামও এই পাশে 1 বসছে, তাই 1 তো আর লেখা লাগে না, জন্য আমরা লিখি না। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 আর OH এর যোজনী 1। তো OH এর যোজনী ম্যাগনেসিয়ামের পাশে বসছে 1, কিন্তু 1 লেখা লাগে নাই। কিন্তু ম্যাগনেসিয়ামের যোজনী 2 তো তাই লেখা লাগবে, বুঝছো কিনা? এই জন্য আমরা লিখছি। ওকে, কীভাবে? আমি যদি ধরো তোমার এখন একটা এক্সাম্পল দিই, সোডিয়াম কার্বনেট, এখানে কার যোজনী কত বলো তো? সোডিয়ামের যোজনী আমি কি বলছি? 1 না? এখন তুমি যদি বলো আসি সোডিয়ামের যোজনী 3, এই জন্য 3 বলছে না, সোডিয়ামের যোজনী 3 না, কার্বনেট এটা একটা যৌগমূলক, ঠিক আছে, এটা একটা কি যৌগমূলক, এটা যোজনী হচ্ছে -2, ঠিক আছে। এই যে এই জন্য এখানে পাশে দিয়ে 2 বসছে। সোডিয়ামের যোজনী +1, তো +1 এখানে বসছে, তো +1 তো লেখা যে কথা, না লেখাও একই কথা, বুঝছো কি না? আশা করি বুঝেছ যোজনী বিষয়টা। এটা হচ্ছে এই জন্য মৃৎক্ষার ধাতু বলা হয়। এরপরে তোমার গ্রুপ এই যে 17 মৌলগুলো, হ্যাঁ, 17 যেগুলো আছে, গ্রুপ 17 এগুলার বলা হচ্ছে হ্যালোজেন বা লবণ উৎপন্নকারী। হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপন্নকারী। তাইলে বুঝতেছো এদের কাজ কি বলো তো? এদের কাজ কি হবে? এদের কাজ হচ্ছে এরা কি করে? লবণ উৎপন্ন করে। যেমন হ্যালোজেন কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। এরা হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া করে কি করে? লবণ উৎপন্ন করে। ধরো আমি একটা ধাতু সব জায়গায় সোডিয়াম দিলাম, কি দিলাম? সব জায়গায় একটা ধাতু সোডিয়াম দিলাম, তাহলে কি হলো? এখানে সোডিয়াম ফ্লোরাইড হবে, এখানে হবে সোডিয়াম ক্লোরাইড, এটা হবে কি? সোডিয়াম ব্রোমাইড। এগুলো সব কি? লবণ। এগুলো কি? সব লবণ, সব। এখানে হবে সোডিয়াম আয়োডাইড, এগুলো সব লবণ। আর যেখানে সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আমাদের খাবার লবণ, বুঝছো কি না? এটা হচ্ছে আমাদের খাবার লবণ। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝছো। ওকে, এরপরে গ্রুপ 11, আমি মাঝখানে হচ্ছে লাভ দিয়ে গ্রুপ 17 চলে গেছি। আচ্ছা, সমস্যা নেই। দেখো গ্রুপ 11 এগুলারে বলা হয় হচ্ছে
তোমার এই যে কয়েন, সম্ভবত মুদ্রা ধাতু, হ্যাঁ কয়েন ধাতু বা হচ্ছে কয়েন মেটালস বা মুদ্রা ধাতু, এই মুদ্রা ধাতু বলে, এদেরকে বলে মুদ্রা ধাতু বা হচ্ছে কয়েন মেটালস। ঠিক আছে, এই যে এটার নাম আছে, খাদ ধাতু বলছি না আমি, খাদ ধাতুর নাম হচ্ছে অ্যালকালি মেটালস, হ্যাঁ ইংলিশ। এরপর হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস, এটা এই যে মিথখারের ইংলিশ হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস, এগুলো ইংরেজি ইউজে রাখতে পারো। আচ্ছা, তাহলে গ্রুপ 11 হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কেন বলে? কারণ হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে এদেরকে দ্বারা আগে মুদ্রা তৈরি করা হতো, বুঝছো কিনা? কি করা হতো? মুদ্রা তৈরি করা হতো, বুঝছো, এই জন্য মুদ্রা ধাতু বলে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম যে একটা আছে, গ্রুপ 11 মনে রাখবা যে কপার এইজি, হ্যাঁ কপার এইজি, হ্যাঁ। এরপরে কি আছে গ্রুপ 11 এরপরে হচ্ছে তোমার এইউ, মানে স্বর্ণ, ঠিক আছে, এইউ, ওকে, এগুলো দ্বারা মুদ্রা তৈরি করা হয়। তবে এখানে একটা ব্যতিক্রম হচ্ছে আরজি, লাস্টে দিয়ে দেখবা এই কপার এইজি এইউ এই তিনটার পরে আরজি আছে, ঠিক আছে কিনা? আরজি মিনস হচ্ছে তোমার এই যে আমাদের রনজেনিয়াম, তো রনজেনিয়াম যেটা কী করে, রনজেনিয়াম মূলত হচ্ছে এখানে মুদ্রা তৈরি করে না। আরজি এটা মুদ্রা, লিখে দিই আমি, মুদ্রা তৈরি করে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা ব্যতিক্রম, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। এরপরে আমি আসি তোমার এই পাশ দিয়ে যদি আসি, যে হ্যাঁ এর পাশ দিয়ে যদি আসি, গ্রুপ 1 পরে হচ্ছে তোমার গ্রুপ 11 পরে হচ্ছে তোমার এই যে গ্রুপ 15, গ্রুপ কি 15, গ্রুপ 15 মৌলগুলোর বলা হচ্ছে নিকটোজেন। গ্রুপ 15 এটা কি নিকটোজেন বলা হয়। কেন নিকটোজেন? নিকটোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী, নিকটোজেন, দেখো নিকটোজেন মানে কি বলো তো? শ্বাসরোধকারী, মানে হচ্ছে এই রোধ মৌলগুলা দিয়ে হচ্ছে নর্মালি শ্বাসরোধ করা হয়, ঠিক আছে? তাহলে নিকটোজেন মানে শ্বাসরোধকারী, এদেরকে বলা হয় শ্বাসরোধকারী। তাহলে এই মৌলগুলো কোনগুলো বলো তো? আমাদের গ্রুপ 15 মৌল হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, হ্যাঁ এরপরে নিচেরগুলো যেগুলো আছে এগুলো, ঠিক আছে? এগুলা এই যে নাইট্রোজেন গ্যাস, এটা জানো তোমরা, শ্বাসরোধকারী, ফসফরাস, ঠিক আছে? এগুলা কি করে? শ্বাসরোধ করে, জন্য এদেরকে শ্বাসরোধকারী বলে। এরপর হচ্ছে গ্রুপ 16, গ্রুপ 16 যেগুলো আছে এগুলো বলে চালকোজেন। এগুলো কি বলে? চালকোজেন মানে কি? চালকোজেন মানে হচ্ছে আকরিক তৈরিকারী। এটা মানে কি? আকরিক তৈরিকারী, ঠিক আছে? তার মানে কি বুঝছো? যে এই গ্রুপ 16 মৌলগুলো দিয়ে হচ্ছে নর্মালি কী করা হতো? আকরিক তৈরি করা হতো। যেমন হচ্ছে তোমার আকরিক যৌগগুলো তৈরি করা হতো কি দিয়ে? বেশিরভাগ অক্সিজেন গ্যাস এবং সালফার গ্যাস, এই যে O2 এবং S2, এই দুইটা দিয়ে মেইনলি হচ্ছে আকরিক তৈরি করা হতো, বুঝছো কিনা? ওই যে গ্রুপ 16 মেইন প্রথমেই তো অক্সিজেন সালফার আছে, তুমি দেখো তোমার পজিশনতে দেখবে যে অক্সিজেন এবং কী আছে? সালফার আছে। আমি যদি একটু দেখাই তোমারে, এই যে দেখো গ্রুপ 16, এই যে অক্সিজেন, এরপর হচ্ছে কি সালফার, দেখছো কিনা? এই গ্রুপ 16, ঠিক আছে, অক্সিজেন সালফার, এই দুইটা কী করে? এই দুইটা হচ্ছে মেইনলি আকরিক তৈরি করতে, এই জন্য কী বলে? এই গ্রুপটারে আকরিক বা তৈরিকারী বা হচ্ছে চালকোজেন বলে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের গ্রুপ 18, লাস্ট গ্রুপ 17 তো পড়ে ফেলছি। গ্রুপ 18 কোন জায়গায় দেখতাম? এখান দিয়ে দেখি, গ্রুপ 18, আমি একটু এলোমেলোভাবে লিখতেছি, বাট তুমি গুছাই দিবা, ঠিক আছে? দেখো গ্রুপ 18টা কী বলে? গ্রুপ 18 মৌলগুলোরে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কী বলে? নিষ্ক্রিয় গ্যাস। কেন নিষ্ক্রিয় গ্যাস বলো তো? বলো কেন? কারণ এরা বিক্রিয়া করতে চায় না নর্মালি। এদের হচ্ছে গ্রুপ 18 যে মৌলগুলো আছে, ধরো হচ্ছে তোমার হিলিয়াম, হ্যাঁ হিলিয়াম, নিয়ন, আর্গন, হ্যাঁ এরপর জেনন, এগুলো আছে, ঠিক আছে সিরিয়ালি। যে আর্গনের পরে আরেকটা আছে ক্রিপ্টন, এরপর জেনন, হ্যাঁ ক্রিপ্টন, জেনন, এগুলো কি করে? এগুলো তোমার হচ্ছে বিক্রিয়া করতে চায় না। কেন? কারণ তাদের হচ্ছে অষ্টক পূরণ থাকে। হিলিয়ামে কিন্তু অষ্টক পূরণ নেই, এখানে আবার 2-এর নিয়ম হচ্ছে মেইনলি মেনটেন করে। হিলিয়াম তুমি বলবা যে হিলিয়ামে তো ভাই অষ্টক পূরণ হয় না, হ্যাঁ ঠিক আছে, হিলিয়ামে অষ্টক পূরণ হয় না, ঠিক আছে, বাট এর 2-এর নিয়ম হচ্ছে ফিল আপ হয়, ঠিক আছে? এই জন্য এই 2-এর নিয়ম হচ্ছে স্টেবল থাকে, সে হচ্ছে ইলেকট্রন দিতেও চায় না, নিতেও চায় না। এই জন্য হিলিয়ামও কী করে না? বিক্রিয়া করে না। নর্মালি নিয়ন, আর্গন এগুলোর কী করে না? বিক্রিয়া করে না, ঠিক আছে? এগুলো কী করে না? বিক্রিয়া করে না। যেমন হচ্ছে তুমি যদি একটা রিয়াকশান দাও, ধরো আর্গন নিলে, আর্গনের সাথে যদি তুমি কী দাও? অক্সিজেন দাও, এখানে দেখবে যে কোনো নো রিয়াকশান, বুঝছো? কোনো রিয়াকশান দেখাবে না। মানে একটা নিষ্ক্রিয় মৌলের যদি তুমি কী আনো? বাতাসের উপস্থিতিতে আনো বা হচ্ছে কী করো? দহন করো, ঠিক আছে? অক্সিজেন দ্বারা কী করো? দহন করো, তখন কী হবে না? কোনো রিয়াকশান হবে না। মানে তার সে যেমনি আছে এমনিই থাকবে, তার কোনো কী হবে না? কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলা, গ্রুপ 18, ঠিক আছে? তাইলে আমরা হচ্ছে মেনলি গ্রুপগুলো নিয়ে জানলাম, যে কোন গ্রুপে কোন জিনিসপাতি থাকে, এগুলা জানলাম, হ্যাঁ। এবার আসি আমরা ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস পড়ার আগে আমরা ব্লক এলিমেন্টস পড়ে ফেলি, এরপর দেন ইলেকট্রন বিন্যাস পড়বো, তাহলে আরও ভালো হবে, ঠিক আছে?
আমরা ব্লক এলিমেন্টসটা পড়ে ফেলি, যেহেতু পটেশানি পড়তেছি পটেশানি ব্লক এলিমেন্টসটা পড়ে ফেলি, ঠিক আছে। আচ্ছা দেখো এবার হচ্ছে আমরা ব্লক এলিমেন্টস পড়বো। হ্যাঁ, ব্লক এলিমেন্টস, বেসিক ব্লক এলিমেন্টস। বেসিক কেন বলতেছি, কারণ এটা হিউজ পরিমাণ পড়াশোনা আছে, বুঝছো, ব্লক এলিমেন্টস নিয়ে। আমরা জাস্ট এখন আজকে বেসিক ধারণা দিব, এগুলো আমরা পড়বো, সব পড়বো, আস্তে আস্তে সব পড়া হবে। জাস্ট আজকে বেসিক একটু ইয়ে দিব আর কি। আচ্ছা আজকে আমাদের লেকচার 1, এটা লিখে নিই। আচ্ছা দেখো, তাইলে ব্লক এলিমেন্টস হচ্ছে মেইনলি পটেশানিতে এই যে মৌল, যতগুলো মৌল আছে মানে 118টা মৌলকে নর্মালি 4টা ব্লকে ভাগ করা হয়। কয়টা ব্লকে? 4টা ব্লকে। তো ব্লকগুলো কী কী দেখো, একটা হচ্ছে এস ব্লক, একটা হচ্ছে পি ব্লক, আরেকটা হচ্ছে ডি ব্লক, এটা হচ্ছে লাস্ট হচ্ছে এফ ব্লক, ঠিক আছে, এফ ব্লক। এই 4টা ব্লকে হচ্ছে মেইনলি হচ্ছে পটেশানির যে মৌলগুলো আছে সবগুলোর এই 4টা ব্লকের ভিতরে রাখা হয়েছে। হ্যাঁ, এখন এস ব্লক মৌল কাকে বলে? তাহলে ফার্স্ট অফ অল তুমি জানবা যে এস ব্লক মৌল কাকে বলে। আমি মুখে বলছি, তুমি আমার সাথে লিখে নাও, ঠিক আছে। আমি মুখে বলছি, দেখো, যে সকল মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি কি যায়? এসে যায় বা এস অরবিটালে যায়, সেগুলোর হচ্ছে এস ব্লক মৌল বলে। এরপরে পি ব্লক কি? একদম সহজ, এটা আমি যেন মুখে বলতেছি, খামোখা লিখে লাভ নেই, এটা তুমি লিখবা, মুখস্থ করবে, এত বেড়ানোর দরকার নেই, এটা মুখে মুখে শেখা হয়ে যাবে। দেখো আমার সাথে বলো তুমি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি এসে যায় বা এস অরবিটালে যায় তাদেরকে বলে হচ্ছে এস ব্লক মৌল। তাহলে পি ব্লক কী হবে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি পি অরবিটাল বা পিতে যায়, হ্যাঁ, এগুলোর কি বলে? পি ব্লক। ডি ব্লক কোনগুলা? যেগুলোর হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসে, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি ডিতে যায় সেগুলো ডি ব্লক, এফে গেলে এফ ব্লক, সেম কথা, ঠিক আছে। তাহলে আর কোনো ঝামেলা হবে না। এখন দেখো তোমার আমি একটু এস ব্লকের উদাহরণ দেখাই। ধরো হচ্ছে তুমি সোডিয়াম নিলা, হ্যাঁ, সোডিয়াম কত বলো তো? সোডিয়াম 11। হ্যাঁ, তাহলে 1:2 ইলেকট্রন বিন্যাস তো আমি দেখাই নিই, তবু একটু দেখাচ্ছি এখন, মুখস্থ দেখো। 1:2 2:2 2p6 2p6 3s1। দেখো সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করে এই জিনিসটা পাবা তুমি, ঠিক আছে। তাইলে সোডিয়ামের এই যে শেষ ইলেকট্রন কোনটা? এটা না, বলো তো শেষ ইলেকট্রন কোনটা? এই যে এটা, এই একটা ইলেকট্রন আছে স্যার, ঠিক আছে। শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? এসে গেছে, তার মানে এই জন্য সে এস ব্লক, বুঝছো। আরেকটা যদি এস ব্লকের উদাহরণ দেখাই তোমারে, ধরো ম্যাগনেশিয়াম কত? 12 না? এটা হবে কি 1:2 2s2 2p6 3s2 হবে। এখানেও কি শেষ ইলেকট্রনটা এসে গেছে, দেখো। এখন তুমি বলবে একটা ইলেকট্রন না, একটা না, এসে যতগুলো থাকে, মানে শেষ ইলেকট্রন বলতে ইলেকট্রন যুগল হতে পারে, ইলেকট্রন বাই ইলেকট্রন যুগল, ঠিক আছে। ইলেকট্রন দ্বারা আমরা ইলেকট্রন যুগলকে বোঝাচ্ছি। যুগল বলতে মানে অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। তাহলে তোমার শেষ ইলেকট্রনগুলো কোথায় থাকবে? যদি এসে থাকে তাহলে এস ব্লক, পিতে থাকে পি ব্লক, ঠিক আছে। যদি আমি তোমার পি ব্লকের একটা উদাহরণ দেখাই, হ্যাঁ, পি ব্লকের ধরো তুমি নিলা স্ক্যান্ডিয়াম 21 না, স্ক্যান্ডিয়াম তো হচ্ছে তোমার ডি ব্লক মৌল। আমি পি ব্লকের একটা উদাহরণ নিই, ধরো তুমি কার্বন নিলা, কার্বন 6, কার্বন ইলেকট্রন বিন্যাস কি? 1:2 2s2 2p3 2p2 তাহলে কী হলো? দেখো শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? পিতে গেছে না? এই যে দুইটা ইলেকট্রন, এই জন্য এটা পি ব্লক বলো, কার্বন একটা পি ব্লক, ঠিক আছে। এরপর আমি যদি এই যে ডি ব্লকের একটা উদাহরণ দেখাই, হ্যাঁ, এটা হচ্ছে উদাহরণ। এবার ডি ব্লকে যদি দিই স্ক্যান্ডিয়াম 21, এটার একটা ইলেকট্রন যদি করি 1:2 2s2 2p6 3s2, হ্যাঁ, 3p6, এরপরে কি 4s কত হয়েছে? 10, 4s2 3d কত হবে? 3d1, 21টা, ঠিক আছে। এই যে 10 20 21, তাহলে শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? ডিতে গেছে না, একটা ইলেকট্রন, এই জন্য এটা কি ডি ব্লক বলো। আর এফ ব্লক যদি করতে যাও দেখবে শেষ ইলেকট্রনটা এফ ব্লকে যাবে। তো আমি আর ওটা দেখাচ্ছি, ওটা ইলেকট্রন বেশ বড় হবে। দেখো তাইলে আমরা কি বুঝতেছি এখান থেকে বলো তো? বুঝতেছি কি জিনিস? যে আমাদের এস ব্লক মৌলগুলোর শেষে কি থাকবে? এস থাকবে। এরকম মৌল কয়টা হতে পারে? অনেকগুলো হতে পারে, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল। এর জন্য তুমি মাথায় রাখবে, তুমি যদি সবগুলো ইলেকট্রন দেখো করে এরকম, তুমি দেখবা যে এস ব্লক মৌলগুলো মেনলি পাইতেছো তুমি গ্রুপ 1, আমি লিখে দিই গ্রুপ 1 এবং হচ্ছে কি গ্রুপ 2, মানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে তুমি কি
এস ব্লক মৌল বলতে পারবা, কারণ কি এদের ইলেকট্রন বিন্যাসে শুধুমাত্র তুমি এসে ইলেকট্রন পাবা, শেষ ইলেকট্রনটা কি কোথায় পাবে, এসে পাবা, বুঝছো? গ্রুপ 1 এবং গ্রুপ 2 তোমার যদি বিশেষ না হয় একটা একটা করে সবগুলো ইলেকট্রন বিন্যাস করো। আমি দেখো করাইছি কয়েকটা। সোডিয়াম কিন্তু গ্রুপ 1-এ, ম্যাগনেসিয়াম এটা কিন্তু গ্রুপ 2-তে, ঠিক আছে? গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌল আমি দেখে নিছি। কেন? কারণ আমি আগে থেকে জানতাম যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলোই এস ব্লক। তুমি তো জানো না, একজন বুঝো নেই, ঠিক আছে? তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে মেইনলি এস ব্লক, কারণ কি তারা গ্রুপ এবং গ্রুপ 2 এর অন্তর্গত, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই মৌলগুলো কত, গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে যদি তুমি দেখো কয়টা মৌল আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে? টোটাল 14টা মৌল। ও এখানে আছে 13টা, সাথে এটার সাথে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর সাথে হিলিয়ামটা আছে, মাথায় রাখবে হিলিয়ামও এস ব্লক। কেন বলো তো? এই যে হিলিয়ামের ইলেকট্রন বেজে দেখো, হিলিয়াম কত, 2 না? হাইড্রোজেন হিলিয়াম, তাহলে 1s2 না? দেখো আর শেষ ইলেকট্রন যেটা এই 2ই আছে, শেষ ইলেকট্রন তো এসে আছে, তাই না? তাহলে হিলিয়ামও কি হবে, এস ব্লক মৌল হবে, ঠিক আছে কিনা? যদিও সে কোথায় গ্রুপ 18-তে আছে, কিন্তু তার কি ব্লক এলিমেন্টস ব্লকটা মিলে যাচ্ছে এস ব্লকের সাথে, জন্য তারা এস ব্লকে রাখা হয়েছে, বুঝছো? তাইলে এগুলো হচ্ছে কি এস ব্লক মৌল। তাইলে তুমি যদি দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে, যে গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে আছে টোটাল 13টা মৌল, আর সাথে হিলিয়াম, তাহলে কয়টা, 14টা। কয়টা? 14টি। এই 14টি মৌল হচ্ছে আমাদের কি এস ব্লক মৌল, বুঝছো? এবার আসি আমরা পি ব্লক মৌলে। পি ব্লক মৌল কোনগুলো? পি ব্লক মৌল হচ্ছে মেইনলি আমাদের গ্রুপ 13 থেকে, গ্রুপ কত, 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত। এই যে দেখো গ্রুপ 13 এই পাশ থেকে আমি তোমার দেখাচ্ছি, এক মিনিট। এটা না, এটাতে আরেকটা পটেশন আছে, এটাতে এই যে দেখা আছে, কালার করা আছে, দেখো এই যে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত, ঠিক আছে? সবগুলো নীল কালার, এই যে নীল কালার দেখতেছো না, এই নীল কালার সবগুলো কি আমাদের পি ব্লক। তবে অ্যাকসেপ্ট হিলিয়াম, কারণ হিলিয়াম আমরা এস ব্লকে নিয়ে নিয়েছি, তাই না? হিলিয়াম কি এস ব্লকে নিয়ে নিয়েছি, কারণ তার শেষ ইলেকট্রনটা এসে চলে যায়, এই জন্য সে এখানে পি ব্লক হবে না, একজন তো একটা ব্লকেই যাবে, তাই না? তাইলে আমাদের পি ব্লক কোনগুলো, গ্রুপ কত, 13 থেকে, হ্যাঁ গ্রুপ 13 থেকে গ্রুপ 18, অ্যাকসেপ্ট কি হিলিয়াম বাদে, ঠিক আছে? মাথায় রাখবে এটা। তাহলে এখানে মৌলগুলো কয়টা দেখো তো, গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত, 18 পর্যন্ত মৌল কয়টা আছে, 1 2 3 4 5 6, এদিকে কয়টা, 6টা, 6 6 কত, 36টা, 6টা সারি 6টা কলাম, মানে হচ্ছে 36টা মৌল আছে, ঠিক আছে? হিলিয়াম বাদ দিয়ে 36টা। হিলিয়াম সহ ধরলে গ্রুপ তুমি 13 থেকে 18 পাবা 37টা, তবে হিলিয়াম যখন বাদ দিবা তখন 36টা হয়ে যাবে। তার মানে পি ব্লকে কয়টা মৌল, 36টা মৌল আছে, বুঝছো নি? আশা করি বুঝছো। এবার আসো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল কোনগুলো? ডি ব্লক মৌল হচ্ছে তোমার এই যে আমি যদি দেখাই এখান দিয়া গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে কি গ্রুপ 12 পর্যন্ত এই মৌলগুলো হচ্ছে কি আমাদের পি ব্লক মৌল। আমি একটু দেখাই তোমার, হ্যাঁ দেখো এই যে এগুলা গ্রুপ 3 থেকে কি তোমার গ্রুপ এই যে 12 পর্যন্ত, হ্যাঁ এই মৌলগুলো কি নীল কালার দেওয়া আছে না, দেখো তো নীল কালার, এগুলো কি আমাদের ডি ব্লক মৌল। তবে একটা কথা আছে এখানে, আবার এখানে আমাদের সাথে আরও কয়েকটা মৌল অ্যাড হবে, যেমন LA অর্থাৎ ল্যান্থেনাম, এরপর হচ্ছে তোমার এই যে AC মানে হচ্ছে অ্যাক্টিনিয়াম, আর সাথে হচ্ছে তোমার এই যে লাস্টে থোরিয়াম, TH, ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম। এই যে ল্যান্থেনাম একটু দেখাই, ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এই তিনটাও কী হবে সাথে ডি ব্লকে অ্যাড হবে, এই তিনটা, আর হচ্ছে নীল কালারের এগুলো। তাইলে আমি এখানে লিখে দিই, হ্যাঁ গ্রুপ কত, গ্রুপ হচ্ছে তোমার 3 থেকে 12 এগুলো হচ্ছে কি আমাদের ডি ব্লক। তবে সাথে আরও কয়টা আছে, 3টা আছে, ঠিক আছে? আরও 3টা কে, আরও 3টা হচ্ছে আমাদের ল্যান্থেনাম, হ্যাঁ অ্যাক্টিনিয়াম, আর হচ্ছে থোরিয়াম, ঠিক আছে? এই তিনটার সাথে থাকবে, এগুলা কি ডি ব্লক, এগুলোও ডি ব্লক। তাহলে মৌল কয়টা হয়েছে দেখো তো, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, হ্যাঁ দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমাদের কারেন্টটা চলে গেছে। আচ্ছা দেখো তাহলে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত মৌল আছে 1 2, এই যে তোমার ল্যান্থেনাইট সিরিজ এবং হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ কিন্তু ধরবা না তুমি। 3 থেকে 12 পর্যন্ত টোটাল মৌল যদি তুমি গণো, আমি তোমার গুণে দেখাচ্ছি না, হ্যাঁ গুণলে তুমি পাবা হচ্ছে টোটাল এখানে 41টা মৌল পাবা। কয়টা?
41টা পাবা না, 3টা বাদে আর কি, তোমার 38টা মৌল পাবা এখানে, আর এই 3টা সহ হবে 41টা। তার মানে এখানে মোট মৌল হচ্ছে 41টি, ঠিক আছে। মোট মৌল কয়টা? 41টা। তার মানে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এই যে সাথে এই 3টা সহ 41টা মৌল, তার মানে ডি ব্লকে 41টা মৌল থাকে। এবার আসি আমরা এফ ব্লক। এফ ব্লক এফ ব্লক মৌলে কয়টা বলো তো? এফ ব্লক কিন্তু তুমি সহজেই করতে পারবা। দেখো তো এফ ব্লক কীভাবে করতে পারবা? দেখো মৌল টোটাল কয়টা? 118টা না? তাইলে সবগুলো সংখ্যাটা বের করতে পারো, সবগুলো যোগ করে, হ্যাঁ, এটাতে 118 থেকে এগুলো বিয়োগ দিয়ে দিলে আমরা এফ ব্লক পেয়ে যাব। তো যদি তুমি যোগ বিয়োগ করো এখানে দেখবা যে টোটাল 27টা মৌল পাইতেছ। এফ ব্লকে কয়টা মৌল? 27টা মৌল পাইতেছ। এগুলো মতান্তরে 28টাও বলে অনেকে, এখানে আবার 40টাও বলে। এগুলো হচ্ছে মতান্তর, তবে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে 41টা এবং 27টা, এটা মাথায় রাখবা। তাহলে এফ ব্লকে কয়টা মৌল? 27টা মৌল থাকে, ঠিক আছে। 27টা মৌল যদি থাকে, হ্যাঁ, এই ব্লকে যদি কয়টা থাকে? 27টা মৌল থাকে। কোনগুলো? তাহলে সেগুলো হবে তোমার ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজের এই মৌলগুলো। তো ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের টোটাল মৌল আছে 30টা। কয়টা? 30টা, 15 করে 30টা মৌল। আচ্ছা, তুমি যদি দেখো এই যে দেখো এখানে হচ্ছে, এখানে এই যে সিরিয়ালি এখানে 15টা আছে, এখানে 15টা, মানে 30টা মৌল আছে, ঠিক আছে। তবে এখানে 27টা কীভাবে হয়েছে? কারণ আমরা এই যে ল্যান্থেনিয়াম, হ্যাঁ, ল্যান্থেনিয়াম, এরপর হচ্ছে অ্যাক্টিনিয়াম, এরপর হচ্ছে থোরিয়াম, এই তিনটাকে কিন্তু কী করছি আমরা আগেই ডি ব্লকে নিয়ে নিছি, ঠিক আছে। আগে যদি আমরা এগুলোতে কি নিই, ডি ব্লকে নিয়ে নিই, তাহলে এগুলো তো আর এফ ব্লকে আসবে না, তাই না? এগুলো এফ ব্লকে আসবে? এফ ব্লকে আসবে না। তাইলে এখানে মৌলগুলো হচ্ছে এটা কি বলে? ল্যান্থানাম সিরিজ, হ্যাঁ, ল্যান্থানাম সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ। ল্যান্থানাম সিরিজের মৌলগুলা 15টা, হ্যাঁ 15টা, আর এখানে ওইটা অ্যাক্টিনাইডের 15টা। তবে অ্যাকসেপ্ট 15টা হবে না, অ্যাক্টিনাইড সিরিজের 15টা হওয়ার কথা 30টা আর কি, বাকি 3টা বাদে, ঠিক আছে। তাহলে এই সিরিজগুলোর মৌল কিন্তু অ্যাকসেপ্ট হবে এখানে। আবার অ্যাকসেপ্ট মানে হচ্ছে এগুলো বাদে, কোনটা কোনটা? এই 3টা, ল্যান্থানিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম। ল্যান্থানাম LA, ল্যান্থানাম AC, অ্যাক্টিনিয়াম, আর হচ্ছে কি থোরিয়াম, এই 3টা অ্যাকসেপ্ট বাদে, ঠিক আছে। এর মাথায় রাখলে হবে এফ ব্লকের মৌল কয়টা? 27টা, ঠিক আছে। এগুলো মিলাই। আচ্ছা, তাহলে আমাদের এরই মাধ্যমে হচ্ছে ব্লক এলিমেন্টসটাও কি শেষ, ঠিক আছে। ব্লক এলিমেন্টসটাও আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আজকে দেখব লাস্ট টপিক, ইলেকট্রন বিন্যাস। কি দেখব? ইলেকট্রন বিন্যাস। আর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। আজকে আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাসটা দিয়ে কমপ্লিট করে দেব। দেখো ইলেকট্রন বিন্যাস, এটা তোমরা 9-10 থেকে শিখে আসতেছো, জাস্ট একটু খেয়াল করে দেওয়ার জন্য। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা প্রথমে হচ্ছে অরবিটালগুলো মাথায় রাখবো, যে SS এগুলো অনেকে ছন্দ দিয়ে পড়ে, জাস্ট আমি এমনি লিখে দিচ্ছি। দেখো SS, হ্যাঁ, এরপর হচ্ছে PS, হ্যাঁ, SS PS, এরপর হচ্ছে কি হবে আবার PS, SS PS PS, ঠিক আছে। এরপর হবে DPS, এরপরে আবার কি DPS, এরপরে হচ্ছে FDPS, FDPS, FDPS। মাথায় এটাই রাখবা যে SS হচ্ছে একবার, আর বাকিগুলো দুইবার করে। এটা দুইবার, PS দুইবার, DPS দুইবার, FDPS দুইবার। এটা মাথায় রাখলে হবে, ঠিক আছে। এটা সহজ, একদম ইজি নিয়ম। SS একবার, PS দুইবার, DPS দুইবার, FDPS দুইবার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য এটা মাথায় রাখতে হবে। এবার ধরো আমি একটা ইলেকট্রন বিন্যাস করবো, একটা ইলেকট্রন বড় দেখে আমি একটা মৌল নিই, বড় দেখে তোমার পজিশন থেকে আমি একটা নিই। ধরো হচ্ছে আমি করলাম এই যে, কোনটা করা যায়? দাঁড়াও আমি দেখি কোনটা করতাম। ধরো ইয়েটা করি, বেরিয়ামে করি, হ্যাঁ, বেরিয়াম 56। বেরিয়াম কত? 56। আমি যদি বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, বেরিয়াম 56, তাইলে তুমি দেখবা হচ্ছে এখানে সবগুলা মোটামুটি যা যা লাগবে 56টা ইলেকট্রন আমরা এখানে বসাবো। তো প্রথমে আমরা কি নিব? SS এগুলো নিয়ে নিব, হ্যাঁ, SS PS এগুলো নিয়ে নিই। এই যে SS, তো একটু গ্যাপ দিয়ে দেখবা, PS, এরপরে কি DPS, আবার DPS, হ্যাঁ। আর আমাদের লাগবে না, FDPS লাগবে না, এত বড় হবে না তো এটা। তো DPS দিয়ে আশা করি হয়ে যাবে। যদি লাগে আমরা FDPSও নিব, আমরা দেখবো কখন লাগবে কখন লাগবে না, ঠিক আছে। তবু আমি লিখে দিই এখন নিচে দিয়ে, যখন লাগবে না তখন মুছে দিব। FDPS, FDPS, হ্যাঁ, FDPS। আচ্ছা,
ঠিক আছে, দেখো আমি ইলেকট্রোবিন্যাস করব। ইলেকট্রোবিন্যাস করার সময় একটা মাথায় রাখবা যে এস শুরু হবে 1 থেকে। এস কী হবে? শুরু হবে 1 থেকে। তাহলে আমরা এসের পাশে হচ্ছে 1 দিয়ে শুরু করব। 1 2, এরপর 3 4, এরপরে 5s 6s, এরপরে কি আছে 7s 8s। ঠিক আছে, এস শুরু হবে কি থেকে? 1 থেকে এস শুরু হবে। পি শুরু হবে 2 থেকে। পি কোথা থেকে শুরু হবে? 2 থেকে। তাহলে হচ্ছে 2p 3p, এরপরে কি 4p 6p, সরি 5p, হ্যাঁ 5, পরের পরে 5p, এরপর 6p, এরপর হচ্ছে 7p। ঠিক আছে, এস হবে 8টা, পি হবে 7টা। এবার দেখো ডি শুরু হবে 3 থেকে। ডি কি শুরু হবে 3 থেকে, তাহলে ডি কোথা থেকে আছে? 3d, তারপর হচ্ছে কি 4d, আর কি আছে 5d, আর হচ্ছে 6d। ঠিক আছে, একটা একটা কিন্তু কমতেছে, দেখছো? এস ছিল 8টা, পি ছিল 7টা, ডি হয়ে গেছে 6টা, তার মানে এফ কি 5টা হবে। বুঝতেছো কি না? এফ হচ্ছে 4 থেকে শুরু হবে, এই যে 4f, আর হচ্ছে কি আমার 5f, 5টা হয়ে গেছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে বেরিয়ামের আমাদের ইলেকট্রন বিন্যাস। এখন ইলেকট্রন কমপ্লিট হয় না, জাস্ট আমরা কি করছি? অরবিটালগুলো লিখছি। এবার আমরা ইলেকট্রনগুলো বসাবো। মাথায় রাখবা যে এসি ইলেকট্রন বসে সর্বোচ্চ 2টা। কোন জায়গায় দিয়ে লিখতাম? এসি ইলেকট্রন বসে কয়টা? সর্বোচ্চ 2টা। এরপরে আমাদের পিতে ইলেকট্রন বসে সর্বোচ্চ 6টা। ডিতে ইলেকট্রন বসে সর্বোচ্চ 10টা। এফে ইলেকট্রন বসে সর্বোচ্চ 14টা। এটা মাথায় রাখবা, ওকে? মানে এসে সর্বোচ্চ 2টা ইলেকট্রন সে রাখতে পারবে, এর বেশি রাখতে পারবে না। ডিতে সর্বোচ্চ 10টা, পিতে 6টা, এফে 14টা। ঠিক আছে, এর বেশি সে রাখতে পারবে না, কম যাই দিবা রাখতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এসে আমরা 2টা করে দিই, 2টা, এই জন্য আমরা 1:2 1:2 দিতাম। ঠিক আছে, 1:2 2:2। পি কয়টা? 6টা। কয়টা হয়েছে? 2 4 6 10টা হয়েছে। আমরা বসাবো টোটাল 56টা। ঠিক আছে, 56টা বসাবো, 10টা শেষ। এরপরে এসে আবার 2টা, পিএ 6টা, এসে 2টা, তাহলে কয়টা হয়েছে? 10টা, এখানে 10টা, 20টা হয়েছে। ঠিক আছে, গুনে দেখো তুমি, 20টা হয়েছে। এরপরে ডিতে কয়টা? 10টা, এই যে সর্বোচ্চ 10টা, তাহলে কয়টা হয়েছে? 30টা। পিতে 6টা, এরপরে এসে 2টা, কয়টা হয়েছে? 30। এরপরে কি 36 38, 38 আর 10-এ কত? 48, 48 আর এরপরে এখানে 6টা। ঠিক আছে, 48 আর 6 কত? 54, 48 আর 6 কত? 54, 54-এর সাথে এখানে আরও 2টা, কয়টা হয়েছে? 56। এই যে মিলে গেছে 56 হয়ে গেছে। আর লাগবে না এফডিপিএস লাগবে না, যেটা আমাদের লাগবে না সেটা আমরা মুছে দিব। ঠিক আছে কিনা? এখন হয়তো তুমি বুঝতেছো না, ওই জন্য সবগুলো লিখতেছো। বাকি যখন তুমি ইলেকট্রোমেশিনে এক্সপার্ট হয়ে যাবে, হ্যাঁ ইলেকট্রোমেশিনে কি হবে? এক্সপার্ট হবে, তখন আর তুমি এমনি দেখেই বুঝে যাবে যে 56 আছে মানে কি এফডিপিএস আমার হবে না, তাহলে খামোখা আমি লিখবো না, তখন তুমি এই পর্যন্তই লিখবা। ঠিক আছে কিনা? তাহলে দেখো আবার আমি একটু সামারি করি যে এস পিএস এফডিপিএস, সরি ডিপিএস এফডিপিএস আগে এগুলো লিখবো। এরপর এস শুরু হবে 1 থেকে, 1 2 3 4 5 6, তোমার বোঝার জন্য আমি ভিন্ন কালার দিয়ে লিখছি। ঠিক আছে, এরপরে পি শুরু হবে 2 থেকে, 2 3, এই যে 4 5। ডি শুরু হবে কোথা থেকে? ডি শুরু হবে 3 থেকে, 3d 4d। ঠিক আছে, এফ শুরু হবে 4 থেকে, আমরা লিখছিলাম এবার মুছে দিছি। এফ 4তে শুরু হবে, 4f 5f। ওকে, এরপরে এসে ইলেকট্রন বসে 2টা, পিতে 6টা, ডিতে হচ্ছে কই 10টা, হ্যাঁ এফে বসে 14টা। এটা আমরা দেখছি। ওকে, তো এরপরে জাস্ট আমরা কি করছি? বসাই দিছি। দেখো 2 2 2 6টা, এই সর্বোচ্চ যতগুলো বসতে পারে অতগুলো। ঠিক আছে কিনা? এখানে যদি ধরো বাই এনি চান্স বেরিয়াম না লিখি, হ্যাঁ বেরিয়াম না করে আমি ধরো 55, বেরিয়ামের আগেরটা কি? বেরিয়ামের আগের মূলটা হচ্ছে সিএস। হ্যাঁ সিএস মানে হচ্ছে সেশিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম না সেশিয়াম, আচ্ছা যেটাই হোক, সিএস যেটা, এটা যদি আমি করি, হ্যাঁ এটা হচ্ছে 55। এটা ইলেকট্রোবিন্যাস করলে কি হবে দেখো তো? এটা ইলেকট্রোবিন্যাস করলে মেনলি 56টা ইলেকট্রন আগে ছিল, এখন একটা কমে গেছে। তার মানে কি এখানে 2টা থাকার কথা ছিল, কিন্তু এখন এখানে একটা হয়ে যাবে। আমাদেরকে 55টা মিলাতে হবে, তাই না? এই যে 55টা কি করতে হবে? মিলাতে হবে। ঠিক আছে, এই জন্য 6x1 হবে। ওকে, আশা করি এই বিষয়টা বুঝছো। ঠিক আছে কিনা? এই যে তোমার এই ইলেকট্রন বিন্যাসের যে জিনিসটা। ঠিক আছে, ওকে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমাদের কমপ্লিট। তো দেখো আজকে লেকচার 1 আমরা কি পড়লাম? আমরা কিন্তু একদম হিস্টোরি পড়ছি। হ্যাঁ, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারটা মূলত 2 ভাগে ভাগ করা, একটা পর্যায়বৃত্ত ধর্ম, একটা রাসায়নিক বন্ধন। তো পর্যায়বৃত্ত ধর্ম পড়ার জন্য মেইনলি ব্লক এলিমেন্টস পর্যায় সারণী এগুলো জানতে হবে, আর এগুলো এমসিকিউর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। আর ইলেকট্রোবিন্যাস তো লাগবেই তোমার, তুমি যতগুলো সিকিউ অ্যান্সার করবে ইলেকট্রোবিন্যাস লাগবে। আমি সামনে থেকে সবগুলো ইলেকট্রোবিন্যাস করে দেখাবো। তো দেখো আজকে এই জন্য একটা দিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার যত বড় ইলেকট্রোবিন্যাসে তোমার দেখ না কেন, তুমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা,
এরপরে কি করবা, এই জিনিসটা মাথায় রাখবা কোনটাতে কতগুলো ইলেকট্রন আটতে পারে। এই জন্যই এরপরে কি করবা, সেই অনুযায়ী তুমি হচ্ছে ইলেকট্রনগুলো বসাবা যত পর্যন্ত যায়। তোমার এই যে লাস্টে যদি 2টা থাকে 2টা বসে দিবা, 5টা থাকলে 5টা বসে দিবা, ঠিক আছে। লাস্টেরটাতে ঘর অনুযায়ী, অবশ্যই ঘর অনুযায়ী কে কতটা নিতে পারে, হ্যাঁ কতটা কে নিতে পারে। আচ্ছা, তাইলে দেখো এরই মাধ্যমে কিন্তু আমাদের আজকে লেকচার 1 শেষ। এরপর লেকচার 2তে ইনশাল্লাহ আমরা হচ্ছে কি করব, আমরা আরও এই যে পি ব্লক এস ব্লক এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করবো, এগুলোর বিক্রিয়াগুলো দেখবো। দেন হচ্ছে এই এখনকার পড়া যেগুলো, হ্যাঁ এগুলো একটু বোরিং টাইপ, ঠিক আছে। বাকি এগুলো যদি আমরা কভার করে ফেলি, হ্যাঁ এই চ্যাপ্টারটা এরপরে কিন্তু সবই ইজি। এইগুলো একটু বোরিং টাইপ, ঠিক আছে আমি জানি। এরপরে এই জিনিসগুলো কিন্তু একদম ইজি, যখন সমকরণ বন্ধন, হ্যাঁ আকৃতি টাকৃতি এগুলো সব হচ্ছে কি একদম ইজি ইজি। এইগুলো যদি আমরা ব্লকে লেভেল শেষ করে ফেলি, পরগুলো সব দেখবা পানির মতো সহজ। এই জন্য শুরুর দিকে আমি এগুলো কভার করে দেবো, ঠিক আছে। তো এরই মাধ্যমে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট মূল পর্যাপিত ধর্ম রাসায়নিক বন্ধন ক্লাসে। আল্লাহ হাফেজ।